ব্যাপার বৌমা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কেন? বিয়ের কদিন তোমার অনেক পরিশ্রম হয়েছে, এখন একটু রেস্ট করতে হবে তোমাকে, তবে তো তুমি সুস্থ হয়ে উঠবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর একদম এত সকাল ঘুম থেকে উঠবে না। আর তুমি এসব কি করছো? হাতে ওটা কি? এটা ঝাড়ু মা। আমি ভাবলাম সকালবেলা উঠে সমস্ত ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একটু মুছে দেব, আর তারপর আপনাদের সবার জন্য জলখাবার বানিয়ে দেব। আমার তো উঠে স্নানও হয়ে গেছে, আর আমি সমস্ত ঘর পরিষ্কার করে দিয়ে খাবার বানিয়ে দেব। আপনি যান না মা, আপনি বরং একটু রেস্ট করুন। আমি সব কিছু হয়ে গেলে আপনাকে ডাকবো। আর মা, ব্রেকফাস্টে কি কি বানাবো সেটা একটু বলে দিয়ে যান। আরে বৌমা, দাঁড়াও দাঁড়াও, কি বলছোটা কি? এসব কাজ তুমি কেন করবে? তুমি বাড়ির নতুন বউ। আর তাছাড়া আমার বাড়িতে অনেক লোক আছে কাজ করার জন্য, যারা সমস্ত কিছু করে, রান্না করা, ঝাড়ু দেওয়া, পোছা। এগুলো তোমার করার দরকার নেই। তুমি যাও, রেস্ট করো। আমার কোনো অসুবিধা হবে না মা, এই সমস্ত কাজ করার অভ্যেস আছে আমার। বাড়িতে আমি এই সমস্ত কাজ করতাম। তোমার সমস্যা হবে না ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা হবে। আমি তোমাকে বাড়ির বউ করে নিয়ে এসেছি, কাজের মেয়ে নিয়ে আসিনি। তোমার কতই বা বয়স? এই বয়সে তোমাকে এইসব কাজ করতে হবে না। তুমি পড়াশোনা করবে বাস। কিন্তু মা, এরকম সময় আমি শুতে যাব কি করে? এখন তো ভোর হয়ে গেছে। হ্যাঁ, তুমি শুতে যাও। আর হ্যাঁ, সকালবেলা যখন উঠে পড়েছো, ব্রাশ করে নিয়েছো, স্নান করে নিয়েছো, তখন কিচেনে যাও, গিয়ে ওখানে ড্রাই ফ্রুটস ভেজানো আছে, ওটা খেয়ে নাও। আমি আর একটা কথাও শুনতে চাই না। সোমা কিছু না বলে চলে গেল। 8টার সময় সবাই ঘুম থেকে উঠল। সোমার ননদ সোমাকে ডাকতে এলো। বৌদি, সবার জন্য চা দিয়েছে মিনতি দি, এসো ব্রেকফাস্ট করে নেবে, এসো। এ মা, খুব দেরি হয়ে গেছে তো। বাবারে, বেলা 8টা বেজে গেছে। এতক্ষণ তো আমি বাড়িতে থাকলে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতাম, আর এখন আমি ঘুম থেকে উঠছি। এ মা, সবাই কি ভাববে আমার ব্যাপারে? খুব ভুল হয়ে গেছে আমার ভোরবেলা ঘুমাতে এসে। এই বলে সোমা হন্তদন্ত হয়ে রুমের থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে এলো। সরি মা, অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। আসলে সকালবেলা ঘুমোতে গিয়ে দেরি হয়ে গেল, বুঝতেই পারিনি কখন এত বেলা হয়ে গেছে। আপনার ছেলেও কখন অফিস চলে গেছে সেটাও বুঝতে পারিনি। হ্যাঁ, তাহলে তো খুব অন্যায় করেছো। এর সাজা তো তোমার পাওয়াই উচিত। এর সাজা হলো এক্ষুনি তোমাকে এই সমস্ত ব্রেকফাস্ট খেয়ে ফেলতে হবে। আমি জানি ছেলে চলে গেছে, আমাকে বলেই গেছে। তুমি ঘুমাচ্ছ বলে তোমাকে আরো ডিস্টার্ব করেনি। এই সমস্ত দেখে সোমা অত্যন্ত অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, এরকম ভালো মানুষও কি হয়? তারপর বৌদি বলো, কোন কলেজে ভর্তি হবে? তুমি চাইলে আমার সঙ্গে আমার কলেজে ভর্তি হয়ে যেতে পারো। তোমার ফেভারিট সাবজেক্ট কি বলো তো? আমি আজকেই কলেজে জিজ্ঞাসা করে আসবো সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুই একবার জিজ্ঞাসা করে আসবি কি লাগবে কি না লাগবে, সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হবে তো। এমা, না না, আমি আর পড়াশুনো করব না। আমার বিয়ে হয়ে গেছে, আমি আবার কি পড়াশুনো করব? আর আমি পড়াশুনো করলে আপনাদের দেখভাল কে করবে? না না, আমি আর পড়বো না। পড়বে না মানে? আর কি দেখভাল করব দেখভাল করব করছো? আমাদের দেখভাল তোমাকে এখন একদম করতে হবে না। আমরা সবাই যে যার নিজেদের দেখভাল করে নিতে পারবো। তুমি কলেজে ভর্তি হবে বাস। আমি তোমার রেজাল্ট দেখেছি, তুমি তো দারুণ রেজাল্ট করেছো উচ্চ মাধ্যমিকে, আমার মেয়ের থেকেও ভালো। আর এখন থেকে তুমি কিনা বাড়ির সমস্ত কাজ করে সময় নষ্ট করবে? হ্যাঁ বৌদি, তুমি আমার সঙ্গে আমার কলেজে যাবে। দুজনে মিলে কি সুন্দর একসাথে কলেজে যাব, খুব মজা হবে। আমি আজই বলে দিচ্ছি দাদাকে তোমার ফর্ম ফিল আপ করে দিতে। এই সমস্ত কিছুই অনেকক্ষণ ধরে সোমা শুনছিল এবং বোঝার চেষ্টা করছিল যে এরকমও কি হতে পারে। শ্বশুর বাড়ির লোকজন কখনো এত ভালো হতে পারে? তার তো নিজের বাড়ির লোকজনই কখনো এত ভালো ব্যবহার করেনি তার সঙ্গে। কি করে সম্ভব এটা? এই বলে সোমা কাঁদতে লাগলো। বৌমা, কি হয়েছে? কাঁদছো কেন? বাপের বাড়ির জন্য মন খারাপ লাগছে বুঝি? ঠিক আছে, আমি তোমার মামা মামিকে আজকেই ডেকে পাঠাবো তোমার সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে বৌমা এখানে? তুমি বলো আমাকে, আমি তো তোমার মায়েরই মতো। আরে না না মা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। আসলে এত ভালো ব্যবহার আমি কখনো পাইনি তো, তাই আমি অবাক হয়ে যাচ্ছিলাম আপনাদেরকে দেখে। এত ভালোবাসা তো আমাকে কখনো কেউ দেয়নি। আসলে আমার জীবনের অনেক কাহিনী হয়তো আপনারা জানেন না। আপনারা অত্যন্ত ভালো মানুষ, তাই আপনারা কখনো জানতেও চাননি। আজকে আমি আমার জীবনের সমস্ত ঘটনা খুলে বলবো আপনাদের। তারপর সোমা সমস্ত কিছু তার পুরনো দিনের ঘটনা বলতে লাগলো তার শাশুড়ি মাকে। আসলে সোমা রামনগর নামক এক গ্রামে বাস করত। সোমার বাবা এবং মা দুজনেই একটি কার অ্যাক্সিডেন্টে মারা যান। সোমার বয়স তখন 6 বছর।
তারপর থেকেই সোমার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়ের দিন। বাবা মা মরা মেয়ে সোমা মামা মামির কাছে এসে উপস্থিত হয়। তার মামা খুব ভালো হলেও মামি কিন্তু মোটেই ভালো ছিল না। কথায় কথায় সোমাকে বকাবকি করত এবং মারধরও করত। ছোটবেলা থেকেই সোমা বাড়ির সমস্ত কাজ নিজের হাতে করত। সমস্ত কাজ করার পর সে স্কুলে যেতে পারত। শুনছো, সোমার তো অনেক বয়স হয়ে গেছে, আর ওকে আমি আমার বাড়িতে রাখতে পারছি না। ওকে খাইয়ে দাইয়ে পুষে আমার লাভটা কি আছে? ছেলে সন্তান হলেও বা বুঝতাম যে চাকরি করে আমাদের খাওয়াবে, কিন্তু এ তো মেয়ে, এর বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। তুমি ওর জন্য পাত্রের সন্ধান করতে থাকো, আমি আর ওকে পড়াতে পারবো না, ওকে এবার বিয়ে দিয়ে দেব। তুমি বলছোটা কি? ওর বয়সই বা কত? এই তো 16 বছর বয়স হলো। আর তাছাড়া 16 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া যায় না, 18 বছর বয়স হতে হয়। এগুলো তুমি জানো না? তুমি কি চাও আমাদের সবাইকে পুলিশ এসে ধরে নিয়ে যাক? তোমার এই বোকামি আমি সাপোর্ট করতে পারছি না, আর আমাকে ক্ষমা করো। তুমি মেয়েটাকে একটু শান্তি করে থাকতে দাও। এই বলে সোমার মামা চলে গেল। এরকম ভাবেই সময় কাটতে লাগলো। সোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। সোমা তার মামাকে বলল, মামা, আমার রেজাল্ট বেরিয়েছে। আমার উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছে, ভালো কলেজে চান্সও পাবো। আমি কি কলেজে ভর্তি হব? ভর্তি হবি কিনা মানে? অবশ্যই ভর্তি হবি। এত ভালো রেজাল্ট করার পরে কলেজে তো পড়তেই হবে তোকে। তোর দাদা দিদির মানে আমার ছেলে মেয়ের থেকেও তো তুই ভালো রেজাল্ট করেছিস। তুই চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে কলেজে ভর্তি হয়ে যা। কলেজে ভর্তি হয়ে যা মানে? মগের মুলুক নাকি? পয়সা কি গাছে ফলে? আমি ওর পিছনে আর একটা টাকাও খরচ করব না। এবারে এই আপদকে আমি ঘর থেকে বিদায় করবই। এখন তো তুমি আমাকে আর কিছু বলতে পারবে না। ওর 18 বছর বয়সও হয়ে গেছে, তাই আমি ওর জন্য পাত্রের সন্ধান করবই। তোমাকে আর কিছু করতে হবে না, তোমার দৌড় আমার দেখা হয়ে গেছে। এই বলে সীমার মামি বজবজ করতে করতে চলে গেল এবং উল্টোপাল্টা পাত্রের সন্ধান করতে লাগলো। একদিন পাত্রপক্ষ সোমাকে দেখতে এলো। আপনাদের মধ্যে পাত্রটিকে নিশ্চয়ই আপনার ছেলে। আরে না মশাই, আমার ছেলে আবার কি? আমি আপনার জামাই হতে এসেছি। আপনি আমার জামাই হতে চলেছেন মানে? আপনি তো আমার থেকেও বয়সে বড়। আপনি এখন বিয়ে করতে এসেছেন? আপনার লজ্জা করে না? আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে চলে এসেছেন। এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তুমি ওনার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? কত ভালো পাত্র জানো, কত সম্পত্তি আছে। তোমার ভাগ্নিকে রাজরানী করে রাখবে। ওই তো তোমার ভাগ্নির ছিরি। ওকে কে বিয়ে করবে শুনি? আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি এরকম উল্টোপাল্টা পাত্রের সন্ধান করবে না একদম। আমার বোনকে আমি কথা দিয়েছিলাম যে আমি তার মেয়েকে দেখে শুনে রাখবো। তোমার কারণে আমি ওকে কোনোদিন দেখতে পারিনি। তুমি অশান্তি করতে বলে আমি ওর দিকে নজর দিইনি। মেয়েটা কত কষ্ট পেয়েছে তুমি জানো? আমি আমার মতো করে আমার ভাগ্নির দেখাশোনা করব। এই বলে সোমার মামা বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে অনেক দিনের পুরনো এক বন্ধুর সঙ্গে সোমার মামার দেখা হলো। আরে বিকাশ, তোর কি খবর? কোনো পাত্তাই তো নেই। তারপর কেমন আছিস? সবকিছু ঠিকঠাক চলছে তো? আরে আর কি ঠিকঠাক চলবে বলতো? জানিসই তো আমার একটা ভাগ্নি আছে। বোনের হাজবেন্ড দুজনেই মারা গেছে। ভাগ্নিটা আমার কাছেই থাকে। ওকে নিয়ে রোজ দিন অশান্তি। আমার ভালো লাগছে না রে আর। কেন রে, কি অশান্তি? খুলে বল তো দেখি, কোনো সমাধান করতে পারি কিনা। তারপর সোমার মামা সমস্ত ঘটনা খুলে বলল। এই শুনে সোমার মামার বন্ধু বলল, আরে তুই চিন্তা করিস না, আমার পরিচিত একজন ভালো ভদ্রলোক আছেন কলকাতাতে। ওনার ছেলের জন্য একটি পাত্রীর সন্ধান করছিলেন। আমি একবার ওনার সঙ্গে কথা বলে দেখব। অত্যন্ত ভালো মানুষ ওনারা, কোনো দাবি দাওয়াও নেই। ভালো পাত্রী হলেই চলবে। তাহলে তো খুবই ভালো হয় রে। তুই একটু দেখ তো, আমার ভাগ্নিটা তাহলে বেঁচে যায়। আমিও চাই ভাগ্নিটা একটু সুখের মুখ দেখুক। সেই ছোটবেলা থেকে ও অনেক কষ্ট করেছে। কিছুদিন পর সোমাকে দেখতে কলকাতা থেকে ওই ভদ্রলোক এবং ওনার স্ত্রী এলেন। তাদের সোমাকে খুব পছন্দ হলো। তারপর সোমার সাথে তাদের ছেলে রাকেশের বিবাহ সম্পন্ন হলো। এই সমস্ত কথা শুনে সোমার শাশুড়ি চোখের জল ধরে রাখতে পারল না। বৌমা, তুমি একদম কান্নাকাটি করবে না। তোমার কান্নার দিন শেষ হয়েছে। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। তোমার জীবনের কাহিনী শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট পেতে হবে না। তুমি আমার মেয়ের মতোই আমার ঘরে থাকবে। তোমার যা প্রয়োজন সব আমাকে বলবে, ঠিক আছে? এইভাবে সোমা একটি সুখের জীবন ফিরে পেল এবং সে সবার সাথে খুব সুন্দরভাবে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।